গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি 24 শর্ট সিলেবাস কোর্সের কেমিস্ট্রি দ্রাবতা গুণফল নিয়ে আলোচনা করা হবে। তো দ্রাবতা গুণফল তোমরা যারা আগে পড়ছো বা পড়ো নাই তাদের জন্য, প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি খুব সহজে এই অল্প সময়ের ভিতরে তোমাদেরকে দ্রাবতা গুণফলের কনসেপ্টটা তোমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো ভাইয়া, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই লেকচার। প্রথমেই আমাদের আসতেছে কি দ্রাব্যতা গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট। ঠিক আছে, সলিবিলিটি প্রোডাক্ট, সলিবিলিটি প্রোডাক্ট। আচ্ছা, এই যে দ্রাব্যতা গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট, ঠিক আছে, এই বিষয়টা যদি তোমার জানতে হয়, তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্বল্প দ্রাব্য লবণ। স্বল্প দ্রাব্য লবণটা কি, বা স্বল্প দ্রাব্য লবণ তুমি কিভাবে চিনবা? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, স্বল্প দ্রাব্য লবণ বুঝতে হলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে যে যে সকল দ্রবণের ঘনমাত্রা 0.01 মোল পার লিটারের থেকে কম। ঠিক আছে, যে সকল লবণের ঘনমাত্রা বা দ্রাব্যতা 0.01 মোল পার লিটারের থেকে কম, সেটাকে আমরা কি বলবো? স্বল্প দ্রাব্য লবণ। ঠিক আছে। আচ্ছা, এখন এই স্বল্প দ্রাব্য লবণের উদাহরণ কি কি হতে পারে? যেমন একটা আছে সিলভার ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, বেরিয়াম সালফেট। ঠিক আছে। আচ্ছা, এখন এই ধরো এদের ভিতর থেকে যে কোনো একটা স্বল্প দ্রাব্য লবণকে তুমি একটা একুয়াস সলিউশন বা পানির ভিতরে তুমি আয়নিত করতেছো। ঠিক আছে, তাহলে চলো আমরা এর আয়নিত অবস্থাটা একটু দেখি। এটা কি হবে? যে AgCl, ঠিক আছে, এটা কি করবে? ধরো এরকম একটা দিলাম Ag প্লাস, এটা কি একুয়াস সলিউশন, একিউ দিব। ঠিক আছে, আর এখানে কি হবে? Cl মাইনাস। ঠিক আছে, এটা অ্যাকোয়াস সলিউশন, আমরা এটা দিলাম। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যদি এর দ্রাব্যতা গুণফলটা বের করতে চাই, দ্রাব্যতা গুণফলকে কিভাবে লেখে? কেএসপি বা কে সলিবিলিটি প্রোডাক্ট। ঠিক আছে, এখান থেকে আমরা কিভাবে লিখতে পারবো? এজি প্লাস সিএল মাইনাস। ঠিক আছে, আমরা এই জিনিসটা এভাবে লিখতে পারবো। এখন যদি ক্যালসিয়াম সালফেটের ক্ষেত্রে এই জিনিসটা হয়, তাহলে সেটা কি হবে? ক্যালসিয়াম সালফেট, এটাও সেম আগেরটার মতোই, ক্যালসিয়াম 2 প্লাস আয়ন অ্যাকোয়াস সলিউশন, এখানে হবে সালফেট আয়ন, এটারও অ্যাকুয়াস সলিউশন। এটার ক্ষেত্রে তাহলে আমাদের দ্রাব্যতা গুণফলটা কি হবে? Ca2 প্লাস, আর হবে আমাদের SO4 2 মাইনাস। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি দ্রাব্যতা গুণফলের সেই যে কমন কনসেপ্ট, সেই কনসেপ্ট। ঠিক আছে, এখন কিছু কিছু তোমার ইউনিক কেস আছে। ঠিক আছে, কিছু কিছু ইউনিক কেস আছে, সেই ইউনিক কেসগুলোর জন্য আমরা একটা হিসাব করব। সেগুলো যদি দেখি, তাহলে দেখবা একটা ফার্স্ট স্টেপ, যেটা যদি এবি টাইপের জিনিসপত্র হয়। ঠিক আছে, ধরো এবি টাইপের, এবি টাইপ কোনগুলা? যেমন AgCl, তারপর ক্যালসিয়াম সালফেট, এগুলো হচ্ছে এবি টাইপ। এবি টাইপ কোনগুলা? যাদের কোনো পাওয়ার থাকবে না বা অণু পরমাণু সেম থাকবে। ঠিক আছে, সেই ক্যাটাগরি আমরা সেগুলোকে ধরবো। এগুলোর ক্ষেত্রে ধরো আমি একটা দিয়ে বুঝাই, এটাকে, জিনিসটা উপরে আমি যেটা লিখছি সেইটাই সেম, কিন্তু এই নিচে যে জিনিসটা এটা একটু সাজায় লিখছে। ঠিক আছে, যেমন এখানে বলে যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস। ঠিক আছে, কিন্তু এই জলীয় দ্রবণে যখন এটা ভাঙবে তাহলে কি হবে? Ag প্লাস, এটারটাও কি হবে? তখন ঘনমাত্রা এস হবে, এবং Cl মাইনাস, এটারও ঘনমাত্রা কি হবে তখন? এস। ঠিক আছে, তখন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কেএসপির ফর্মুলা কি হবে? এস ইন্টু এস, তাহলে এটাকে কি লেখা যায়? এস স্কোয়ার। ঠিক আছে, এটা হলো ফার্স্ট স্টেপ। চলো চলো এখন পরবর্তী স্লাইডে যাই। এখন এর পরবর্তীতে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে কি AB2 টাইপ। ঠিক আছে, AB2, AB2 টাইপে কে কেমন আছে? যেমন এখানে এটা যদি আমরা ভাঙি, ঠিক আছে, তাহলে এখানে কি হবে? যেমন A2 প্লাস, প্লাস এখানে কি হবে? 2B মাইনাস, A2 প্লাস প্লাস 2B মাইনাস। ঠিক আছে, এখন এটার যদি আমরা ঘনমাত্রা ধরি এস, এবং এটার দ্রাব্যতাও যদি ধরি এস, এবং এটাও ধরি যদি এস, তাইলে এখানে কি হবে? 2S, যেহেতু এখানে 2 আছে, 2S। তাহলে এখন যদি এটাকে এসপিটা আমরা বের করতে চাই, তাহলে কি বের করতে পারবো বলতো? এখানে কি হবে? অবশ্যই A2 প্লাস
বি মাইনাস, যেহেতু আগে 2 ছিল সেটা কোথায় চলে যাবে, সেটা পাওয়ারে চলে আসবে, তাহলে এটা হবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এস ইন্টু 2s তার স্কোয়ার ইন্টু কি লিখতে পারি, 4s কিউব, এভাবে আমরা লিখতে পারি। ওকে, এটা হলো একটা টাইপ গেল। এখন যদি আমরা পরবর্তী টাইপে আসি, সেটা কেমন হবে, যেমন এটা, এই যে এখন যে টাইপটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল করবা, সেটা হচ্ছে এ এক্স বিওয়াই টাইপের যদি যৌগ থাকে, এ এক্স বিওয়াই টাইপের যদি যৌগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এক্স এ ওয়াই প্লাস, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এরকম লিখবো, আবার এটাকে কি লিখবো, ওয়াই বি এক্স মাইনাস, ওয়াই বি এক্স মাইনাস, ধরে নিলাম এই বিক্রিয়াটা এরকম হয়েছে, তাহলে এটার জন্য আমার কেএসপি কত হবে, এটার জন্য আমার কেএসপি কত হবে, তাহলে এখানে কি আছে, এ ওয়াই প্লাস, এটার উপরে পাওয়ার যাবে কি এক্স, আর এখানে কি আছে বি এক্স মাইনাস, এটার উপর আমার পাওয়ার যাবে কি ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এটা হলো কেএসপির ফর্মুলা। এখন ধরে নিলাম যে এটার যদি দ্রাব্যতা থাকে এস, তাহলে এখানে কি হবে এক্স এস, আর এখানে কি হবে ওয়াই এস, ঠিক আছে। তাহলে এখন এই ফর্মুলাগুলো যদি এখানে এখন বসাই, তাহলে এখানে কি হবে, এক্স এস তার উপরে এক্স, এখানে হবে ওয়াই এস তার উপরে ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলাটা আনতে পারি না, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এই যে ফর্মুলাটা বের হইলো, এই যে ফর্মুলাটা বের হইলো, এটা অনেক জায়গায় তুমি এটাকে শর্টকাট হিসেবে ইউজ করতে পারো, ঠিক আছে। এই ক্যাটাগরির জন্য এটা তুমি শর্টকাট হিসেবে ইউজ করতে পারবা, ঠিক আছে, এটা তুমি শর্টকাট হিসেবে ইউজ করতে পারবা। তাহলে চলো এখন আমরা এই রিলেটেড কতগুলা ম্যাথ সলভ করি, তাহলে দেখতে পারবা যে মোটামুটি তোমার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। দেখো এখন যে ফার্স্টে আমরা যে ম্যাথটা রাখছি সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে ওএইচ মাইনাসের ঘনমাত্রা 9.843 ইন্টু 10⁻⁹ গ্রাম পার লিটার, নট মোল পার লিটার, ঠিক আছে, এখানে কিন্তু টুইস্ট আছে। গ্রাম পার লিটার হলে ওই দ্রবণে FeOH3 এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে চলো আমরা সলিউশন শুরু করি। আচ্ছা, তো ফার্স্টে এই ধরনের অঙ্কগুলোর ফার্স্ট যে কাজ, এই ধরনের অঙ্কগুলোর ফার্স্ট কাজ হচ্ছে তুমি আগে এই জিনিসটাকে আলাদা করে নিবা। FeOH3 এটাকে যদি আমরা রিঅ্যাকশন আকারে লিখি তাহলে কি লিখতে পারবো, Fe3 প্লাস প্লাস 3OH মাইনাস, এভাবে আমরা এই জিনিসটাকে লিখতে পারবো। এখন আমরা ধরে নিলাম যে এখানে ক্লিনিক্যাল ইউজ করি, এখন আমরা ধরে নিলাম যে এখানে আমরা এটা দ্রাব্যতা ধরলাম এস, এটারও ধরলাম এস, তাহলে এখানে কি হবে 3s। ওকে, আচ্ছা, এখানে দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে বলে দিয়েছে যে ওএস এর ঘনমাত্রা হচ্ছে 9.843 ইন্টু 10⁻⁹ গ্রাম পার লিটার, ঠিক আছে। তাহলে আমরা এইখান থেকে এই ফর্মুলা দিয়ে লিখতে পারি না যে 3s ইকুয়াল টু 9.843 ইন্টু 10⁻⁹ গ্রাম পার লিটার, এটা লিখতে পারি। তো এখান থেকে যদি আমরা গ্রাম পার লিটারকে মোল পার লিটার আনতে চাই, ওএস মাইনাস এটার আণবিক ভর কত, অক্সিজেন হচ্ছে 16 আর এটা হচ্ছে 1, তাহলে এখানে আমরা কি দিয়ে ভাগ করব, 9.843 ইন্টু 10⁻⁹ ডিভাইড বাই 17 মোল পার লিটার, এটা হবে মোল পার লিটার। তাহলে এখান থেকে যদি আমি এস বের করতে চাই তাহলে কি হবে, 9.843 into 10⁻⁹ divided by 17 into 3 মোল পার লিটার, এটা পাবো। তাহলে এখান থেকে আমরা যদি এস হিসাব করি তাহলে এস এর মান কত পাবো, 1.93 ইন্টু 10⁻⁻10, এটা মোল পার লিটার, ঠিক আছে। আমার এস বের হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে, এস আমার এখান থেকে বের হয়ে গেছে। এখন কাজ কি, এখন ধরো আমরা এই যে ইকুয়েশনটা বের করছি এখান থেকে, যে আমরা কোনটা কি এটা বের করছি, এখন এটার জন্য আমরা একটা ইকুয়েশন বের করব। এখন এটার জন্য আমার কেএসপি এর ফর্মুলা কি হবে, কেএসপি এর ফর্মুলাটা কি হবে বলতো, এখানে কি আছে, এস ইন্টু 3s, যেহেতু এখানে 3 এটা উপরে চলে যাবে তাহলে কিউব, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 27
এস টু দি পাওয়ার 4 এটা লিখতে পারি। তাহলে এখন এই 27 এস তো আমার বের হয়ে গেছে, এস আমার বের হয়েছে না? তাহলে এখন থেকে এই যে এই 27 ইন্টু 1.93 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এটা যদি বের করি তাহলেই মোটামুটি আমাদের এই ম্যাথটা কমপ্লিট। ঠিক আছে, তো এই থেকে হিসাব করে দেখা যায় যে এটার মান আসতেছে কত, 3.746 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 38। ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 38, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রথম ম্যাথটা একটা ইজি ম্যাথ ছিল, এই যে এই ম্যাথটাতে জাস্ট খালি একটা টুইস্ট ছিল, সেটা হচ্ছে যে গ্রাম পার লিটার। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন পরবর্তী ম্যাথটাতে যাই। পরবর্তী ম্যাথটা কি দেওয়া আছে দেখি। এখনই দেওয়া আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় FeOH3 এর দ্রাবকতা গুণফল এত দেওয়া আছে। এখন FeOH3 এর দ্রাব্যতা কত, Fe3+ আয়ন এবং OH এর ঘনমাত্রা কত এবং pH মান কত, মানে একটা ম্যাথে তোমার টোটাল একটা ফুল প্যাকেজ এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি। তো সেম আগের মতোই আমাদের ফার্স্ট কাজ, FeOH3 এটাকে আমরা ভাঙবো। এটা কি লিখবো এখানে, Fe3+ আর এখানে হবে 3OH মাইনাস, এটা লিখবো। আচ্ছা, এখান থেকে যদি এটার আমরা ধরি কি দ্রাব্যতা এস, এটার ঘনমাত্রা এস, এটার ঘনমাত্রা হচ্ছে 3s। ঠিক আছে, এটার ঘনমাত্রা হচ্ছে 3s, তাহলে এটা দ্রাব্যতা গুণফল এত হলে দ্রাব্যতা কত। তাহলে আমরা এই ফর্মুলাটা বের করি। আমরা আগে বের করছিলাম যে এটার জন্য KSP এর মান কত হবে, 27 s টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 38, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা s টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত পাবো, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 38 ডিভাইডেড বাই 27। এখান থেকে আমি যদি s বের করতে চাই তাহলে কি হবে, 4 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 38 ডিভাইডেড বাই 27, এটা হবে। তাহলে এখান থেকে যদি আমরা এস টা হিসাব করি তাহলে এস এর মানটা কত আসে বলতো, 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মোল পার লিটার। ঠিক আছে, এস এর মানটা আসে 1.96 10 টু দি পাওয়ার 10 মোল পার লিটার। আচ্ছা দেখো, এই যে এসটা বের হলো এখান থেকে তুমি দুইটা কোশ্চেনের অ্যান্সার পাই গেছো। সেটা হচ্ছে যে FeOH3 এর দ্রাব্যতা, আমরা এস কি ধরছিলাম, এস ধরছিলাম দ্রাব্যতা, এটা তাহলে FeOH3 এর দ্রাব্যতাও এটা। এখন আবার Fe3+1, Fe3+ এর ঘনমাত্রা কত, এস, তার মানে এস এর মান কোনটা, এটা। তার মানে তুমি এখান থেকে FeOH3 এর দ্রাব্যতা এবং Fe3+ এই দ্রবণের ঘনমাত্রা তুমি জেনে গেছো। এখন আমার বের করতে হবে কি, OH মাইনাস। আচ্ছা, এখন এই যদি S ইজ ইকুয়াল টু এইটা হয় তাহলে OH মাইনাস আয়নের ঘনমাত্রা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, আমার 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 3 ইন্টু 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মোল পার লিটার, এটাই আমাদের আনসার। তাহলে এটা যদি হিসাব হয় তাহলে করলে কত হবে বলতো, 5.886 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মোল পার লিটার, এটা হবে। আচ্ছা, তাহলে আমার মোটামুটি FeOH3 এর দ্রাব্যতা, Fe3+ এর আয়নের ঘনমাত্রা এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রা বের হয়ে গেছে। এখন বাকি আছে কি, pH মান বের করা। আচ্ছা, আমরা কি জানি যে pH ইকুয়াল টু মাইনাস লগ H প্লাস, এটা জানি। আবার আমরা কি জানি, POH ইকুয়াল টু মাইনাস লগ OH মাইনাস, এটা জানি। আবার একটা ফর্মুলা কি জানি, যে pH প্লাস POH is equal to 14, এটাও আমরা জানি। আচ্ছা, এখন এই যে ইকুয়েশনটা দুইভাবে আমরা কাজ করতে পারি। আমরা OH মাইনাস আয়নের ঘনমাত্রা পাইছি, তো এখান থেকে আমরা কি করতে পারি, POH টা আগে ফাইন্ড আউট করে নিতে পারি। সেটা কি হবে, মাইনাস লগ 5.886 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এটা এটা পাবো। আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা পিএইচ বের করতে চাই তাহলে সুতরাং পিএইচ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, 14 মাইনাস POH। ঠিক আছে, এই যে এইখান থেকে পিএইচ ওএইচ এর মানটা জাস্ট এখানে বসাই দিব, তারপরে যেটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমরা একটু করে নিবা। এটুকু আমি ওই দেখাই দিলাম কিভাবে করতে হবে, বাদ বাকি সবগুলো আমি দেখাই দিছি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে চলো এখন পরবর্তী একটা টপিকসে যাই। এটা আরেকটু কনসেপ্টটা একটু জটিল, একটু কনসেপ্টটা বুঝতে হবে তোমার। ঠিক আছে, তো এখানে কি বলা আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যারিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফলের মান হচ্ছে 1.1 ইন্টু 10 টু মাইনাস 10। ঠিক আছে, আচ্ছা, বিশুদ্ধ পানিতে এবং 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এট ফার্স্টে বিশুদ্ধ পানির জন্য বের করব।
বিশুদ্ধ পানির জন্য কি হবে, প্রথমে আমাদের কাজটা কি, আগে বেরিয়াম সালফেটকে আমরা ভেঙে নিব। বেরিয়াম সালফেটকে ভাঙলে কি হবে, 2+ আর হচ্ছে SO4 2-, ঠিক আছে। তাহলে আমরা স্বভাবতই ধরে নিলাম যে এটা হচ্ছে এস, এটাও এস, এটাও এস, ঠিক আছে। তাহলে এই 1 নং এর জন্য আমার এখানে কেএসপি এর মানটা কত আসবে, S²। এখন এই দ্রাবক গুণফলের মান কত দেওয়া আছে, 1.1 ইন্টু 10⁻⁻10 এটা দেওয়া আছে। আচ্ছা, এখন এর দ্রাব্যতা বের করতে বলছে। আমরা দ্রাব্যতা বলতে কি, জাস্ট এস এর মানটা, এখন এটাকে কি করব, এস যদি বের করতে চাই জাস্ট এটাকে রুট করলেই আমাদের অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে। এটাকে যদি আমরা রুট করি তাহলে এটার মান আসে 1.05 ইন্টু 10⁻⁻5 মোলারিটি অথবা মোল পার লিটার, তুমি যেটাই লেখো সেটাই সঠিক হবে, ঠিক আছে। চলো এখন বি নাম্বার কোশ্চেনটা সলভ করো, বি নাম্বারটা একটু বোঝার আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে বলছে কি 0.1 মোলার BaCl2 এর জলীয় দ্রবণে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, এটার সলভে তোমাকে ধরো প্রথমে আমরা কি করলাম, বেরিয়াম সালফেটকে ভেঙে নিলাম, বেরিয়াম 2+ SO4 2-, আর এই জিনিসটাকে এইখানে দেখি যে বেরিয়াম ক্লোরাইড BaCl2, এটাকে যদি ভাঙা হয় তাহলে কি হবে, বেরিয়াম 2+ আর হচ্ছে 2Cl-, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে এই জিনিসটা বইলে দিছে যে 0.1 মোলার বেরিয়াম Cl2, তার মানে এইটা কি আছে 0.1, এইটাও 0.1, আর এইটা আছে এখানে 2 ইন্টু 0.1 মোলার, ঠিক আছে, এরকম আছে। আর এই জিনিসটা আমরা কি করছি, ধরে নিছি যে এইটা এস, এইটা এস, এটাও এস। আচ্ছা, এখন এইখানে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে যে দেখো, তুমি বেরিয়াম সালফেটও নিচ্ছ একই দ্রবণে, আবার বেরিয়াম ক্লোরাইডও নিচ্ছ একই দ্রবণে। তাহলে দেখো তো একটা কমন আয়ন তৈরি হচ্ছে এখানে, সেই কমন আয়নটা কি, সেই কমন আয়নটা হচ্ছে বেরিয়াম, ঠিক আছে। দেখো এখান থেকে এই বেরিয়াম আর এখানের এই বেরিয়াম দুটো কিন্তু সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফলের ইকুয়েশন বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে কেএসপি ইকুয়াল টু আমরা কি লিখবো, এই যে বেরিয়ামের 0.1 সেটা এটার সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে। আর সালফেট কোনটা ছিল, সেটা তো এস। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 0.1 S প্লাস S², এটা আমরা লিখতে পারি কেএসপি। আচ্ছা, এখন এই কেএসপি তো বের হয়েছে, আমরা ইকুয়েশন বের করছি, কিন্তু আবার ডাকে কি দেওয়া ছিল যে 1.1 ইন্টু 10⁻⁻10, তো সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি এখান থেকে যে 0.1 S প্লাস S² ইকুয়াল টু কি লিখতে পারি 1.1 ইন্টু 10⁻⁻10। তাহলে এখন একটা জিনিস যে S² এর মান অতি ক্ষুদ্র হওয়ায় এই জিনিসটাকে আমরা জিরো ধরতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি যে 0.1 S ইকুয়াল টু 1.1 ইন্টু 10⁻⁻10, এটা আমরা নিতে পারি। তো এখান থেকে যদি আমরা এস হিসাব করি তাহলে কত আসে, 1.1 ইন্টু 10⁻�10 ডিভাইডেড বাই 0.1। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে 1.1 ইন্টু 10⁻⁻9 মোলারিটি, ঠিক আছে। তাহলে দেখো এখানে লাস্টে যে ম্যাথটা রাখছিলাম, এই ম্যাথটা মূলত একটু বোঝার আছে। তো প্রথমে কি বলছে, বিশুদ্ধ পানিতে, বিশুদ্ধ পানিতে তো সেটা যেভাবে স্বাভাবিক নিয়মে যেভাবে করায় সেভাবেই করলে চলবে, কিন্তু যখন এইরকম কোনো একটা জায়গায় কমন আয়ন তৈরি হয়ে যায়, ঠিক আছে, যেমন বেরিয়াম সালফেটের বেরিয়াম এবং বেরিয়াম ক্লোরাইডের বেরিয়াম, তখন সেই ক্ষেত্রে আমাদের এইভাবে ম্যাথটা আগাতে হবে, ঠিক আছে। আগের যে ঘনমাত্রার একটা আরেকটা দ্রবণ দেওয়া আছে সেটাতে যে পরিমাণ দ্রবীভূত আছে সেটা সবটুকু তোমাকে নিয়ে তারপর কাজ করতে হবে। তো আমি আজকে উম, দ্রাব্যতা গুণফলের যে সিমিলার কয়েকটা টপিক, সেই টপিকটা নিয়ে একটু আলোচনা করলাম এবং দ্রাব্যতা গুণফল কিভাবে আসলে সেই জিনিসটা একটু দেখালাম, ঠিক আছে। তো আমি মনে করি যে মোটামুটি তোমাদের হালকা একটু কাভার আপ দিয়ে দিতে পারছি। এর পরবর্তীতে আরো একটা রিলেটেড ম্যাথ আছে, যেমন যে S1V1 ইকুয়াল টু S2V2, এই রিলেটেড টাইপের কয়েকটা ম্যাথ তুমি যদি দেখো তাহলে মোটামুটি তোমার দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতা উভয় চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।